প্রিয় অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নতুন সরকার এসেছে। শাসক দল অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রাজ্য কর্মীদের সঙ্গে সম্পর্কে যা দেওয়া হয়েছে সেগুলো পালন করবেন এবং আগামী সোমবার ক্যাবিনেট মিটিংয়ে সেগুলোর ঘোষণা হবে। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের রাজনৈতিক, গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার সম্পর্কে এই সরকারের ভূমিকা কি হবে বা এই সরকারের বক্তব্য কি সে সম্পর্কে কিন্তু কোনো বক্তব্য আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। ধরুন, আমরা ধরেই নিলাম যে 45 দিনে আগামী সোমবারের ক্যাবিনেট মিটিংয়ে 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন, রাজ্য বেতন কমিশন, যা কেন্দ্রীয় অষ্টম রাজ্য বেতন কমিশনের সমতুল, তার বেতন এবং পেনশন আমাদের দিয়ে দেওয়া হলো। ডিএ মামলার যে বকেয়া ডিএ এবং বর্তমান ডিএ পুরোটাই মিটিয়ে দেওয়া হলো এবং ডিসেম্বর 2026-এর মধ্যে 6.5 লক্ষেরও বেশি স্থায়ী শূন্যপদ পূরণ হলো এবং 5 লক্ষ যে চুক্তিভিত্তিক কর্মী আছে তাদেরকেও একটা সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদের সামাজিক সুরক্ষা সহ একটা ব্যবস্থা তাদের জন্য, মানবিক ব্যবস্থা তাদের জন্য সরকার করলেন। কিন্তু এই সবটাই হবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সদিচ্ছার উপর ভিত্তি করে। এর সপক্ষে যদি কোনো অধিকারগত বিষয় না থাকে তাহলে কিন্তু আগামী দিনে যদি কোনো কারণে সরকার পূর্বতন সরকারের মতো কর্মী বিদ্বেষী অবস্থান নেন তখন কিন্তু সরকারি কর্মচারীদের কার্যত কিছুই করার থাকে না। এই পরিস্থিতিতে আমরা অধিকারের প্রশ্নে আমাদের বক্তব্য অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখ করব এবং প্রত্যেক শ্রোতা বন্ধুকে অনুরোধ করব যে যেহেতু বিষয়টি বিস্তারিতভাবে এই স্বল্প সময়ের ভিডিওতে বলা সম্ভব নয়, তাই এর ঠিক পরেই আমি একটি লিখিত পোস্ট করেছি, যে পোস্টে বিস্তারিতভাবে বিষয়টি বর্ণনা করা আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস 1959 এবং ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ব্র্যাকেটে ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল ব্র্যাকেট শেষ রুলস 1971 মূলত এই দুটি আইনেই বা বিধিতেই রাজ্য সরকারি কর্মচারীদের চাকুরি বিধি বা চাকুরি শর্তাবলী নিয়ন্ত্রিত হয়। অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যায় এই দুটি বিধিতে রাজ্য কর্মীদের পূর্ণ গণতান্ত্রিক, রাজনৈতিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়া হয়নি, ধর্মঘটের অধিকারও দেওয়া হয়নি। 1980 সালে বাম সরকার ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ব্র্যাকেটে ডিউটিজ, রাইটস অ্যান্ড অব্লিগেশনস ব্র্যাকেট শেষ রুলস 1980 আনেন এবং একটা প্রচার হয় যে এই আইনে রাজ্য কর্মীদের ধর্মঘট সহ পূর্ণ ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এই নতুন 1980 সালের এই রুলসটা যদি আপনারা পড়েন সেখানে দেখবেন এই রুলসের 4-এর 2 নম্বর ধারায় রাজ্য সরকারি কর্মচারীদের 14 দিনের নোটিশ দিয়ে ধর্মঘট করার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু সংযুক্ত অংশে এই 2 উপধারার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে 2টি শর্তে রাজ্য সরকারি কর্মচারীরা এই ধর্মঘট করতে পারবেন। 1 নম্বর হচ্ছে তাদের আগাম 14 দিনের নোটিশ দিতে হবে। 2 নম্বর হচ্ছে সরকার একটা 3 সদস্যের কমিটি গঠন করবেন, যে কমিটির 2 জন সদস্য সরকারি কর্মচারী হবেন না। সেই কমিটি এই ধর্মঘটের অনুমোদন দেবে। যদি অনুমোদন না দেয় বা যদি সরকার এই কমিটি গঠন না করেন
তাহলে কি হবে তা কিন্তু বলা যাবে না, বলা নেই এই সংযুক্ত অংশে বা এই রুলসে। ফলে 1980 সাল থেকে আজ পর্যন্ত যে কোটি ধর্মঘট রাজ্য সরকারি কর্মচারীরা আহ্বান করেছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তার একটিতেও রাজ্য সরকার কিন্তু এই 3 সদস্যের কমিটি গঠন করেননি। যেহেতু কমিটি গঠন করেননি, তাই অনুমোদন দেওয়ার প্রশ্ন নেই। সবথেকে বড় কথা, সরকার হচ্ছে মালিক, আমরা হচ্ছি শ্রমিক। শ্রমিকরা মালিকের বিরুদ্ধে ধর্মঘট করবে আর মালিকের মনোনীত কমিটি তাতে অনুমোদন দেবে, এইটা একটা সোনার পাথর বাটি। এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা এই রুলসে রয়েছে, 7 এ ধারায়, সেখানে স্পষ্ট বলা হয়েছে, রুলস নট টু বি ইন ডিরোগেশন of the West Bengal Government Servants Conduct Rules 1959. Nothing in these rules shall be construed to be in derogation of the provisions of the West Bengal Servants Conduct Rules 1959. অর্থাৎ কি দাঁড়ালো, এই যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ব্র্যাকেট দিয়ে ডিউটিজ রাইটস অ্যান্ড অব্লিগেশনস রুলস 1980 যেটা বাম সরকার এনেছিলেন, সেই রুলসের কোনো ধারা, কোনো উপধারা তাকে এমনভাবে ব্যাখ্যা করা যাবে না যেটা পূর্বতন 1959 সালের এবং 1971 সালের যে দুটি বিধি রয়েছে তার বিরোধী হয়। অর্থাৎ বাস্তবে এই যে নতুন আইন বিধি 1980 সালে বাম সরকার এনেছিলেন, তার কোনো বাস্তব মূল্য নেই। যে কারণে আপনি দেখবেন যে যখনই কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়, তাকে শোকজ করা হয়, সাসপেন্ড করা হয়, তখন দেখবেন এই 1959 এবং 1971 সালের এই দুটি আইন মেনেই করা হয়। কারণ এই 1980 সালের এই যে আইন, যেটা ডিআরও রুলস বলে সমধিক পরিচিত, সেই রুলসের না আছে কোনো বাস্তব মূল্য, এবং সেই রুলসের এমন কোনো ব্যাখ্যা করা যাবে না যা এই 1959 সালের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলসের 1959-এর তার বিরোধী হয়। ফলে এই ডিআরও রুলস 1980 যেটা পূর্বতন বাম সরকার এনেছিলেন, সেই সরকারটা, সেই বিধিটার না আছে কোনো আইনি মূল্য, না আছে কোনো বাস্তব মূল্য, এবং এই বিধি বলে কোনো কিছু করলে আইনি কোনো রকম সুযোগ সুবিধে রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন না। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা আজও পরিচালিত হন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্টস রুল 1959 এবং ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডিউটিস রাইটস অ্যান্ড অব্লিগেশনস রুলস, এই ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ব্র্যাকেটে ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল রুলস 1971, এই দুটি বিধি অনুসারে। অর্থাৎ সোজা কথায়, এই যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ব্র্যাকেটে ডিউটিজ রাইটস অ্যান্ড অব্লিগেশনস রুলস 1980 অর্থাৎ ডিআরও রুলস 1980, এটি একটি মস্ত ফাঁকিবাজি। এর কোনো মূল্য রাজ্য সরকারি কর্মচারীদের কাছে নেই, এবং পূর্বতন দুটো বিধিতেই আজও রাজ্য সরকারি কর্মচারীরা পরিচালিত হন। অর্থাৎ সোজা কথায়, আজ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের পরিচিতি হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্টস, সরকারি কর্মচারী নয়। 2 নম্বর হচ্ছে ধর্মঘট সহ পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার আজও রাজ্য সরকারি কর্মচারীদের নেই। কিন্তু একথা অস্বীকার করা যাবে না, পূর্বতন বাম সরকার এই ডিআরও রুলস 1980 নিয়ে এই চালাকিটা করলেও, এই শূন্যগর্ভ একটা রুল আমাদের উপহার দিলেও, বাস্তবে তারা অনেকটা গণতান্ত্রিক স্পেস আমাদের দিয়েছিলেন। 1 নম্বর, আমরা যে কোনো সরকারি দপ্তরে মহাকরণ সহ, তখন মহাকরণই ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র, আমরা সেখানে মিটিং, মিছিল, পোস্টারিং, বিক্ষোভ করতে পারতাম, সরকারের বিরুদ্ধে বলতে পারতাম। সরকার এই গণতান্ত্রিক স্পেসটা আমাদের দিয়েছিলেন। 2 নম্বর, যে কোনো কর্মী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ট্রেজারার, সে রাজ্য কমিটির হোক, জেলা কমিটির হোক, লিখিত কোনো নির্দেশ ছিল না, কিন্তু রাজ্য সরকার তাদের প্রোটেক্টেড ওয়ার্কার হিসেবে এই সাংগঠনিক দায়িত্বে থাকাকালীন সাধারণভাবে বদলি করতেন না, এবং ইউথ সার্ভিসের মতো অনেক ডিপার্টমেন্টে এর লিখিত নির্দেশও ছিল।
তৃতীয় যে সুবিধাটা আমাদের দিয়েছিলেন, যে রাজ্য সরকার নিয়মিত তাদের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা এবং বিভিন্ন পদস্থ আমলারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন আমাদের সমস্যা নিয়ে, এবং তার জন্য তখন মহাকরণের প্রোটেক্টেড এরিয়ায় মাননীয় মন্ত্রী এবং পদস্থ আমলারা বসতেন। আমরা যাতে প্রোটেক্টেড এরিয়ায় সাধারণ কর্মচারীদের প্রবেশাধিকার ছিল না, কিন্তু আমরা যারা কর্মী সংগঠনের নেতৃত্ব দিচ্ছি তারা যাতে ওই প্রোটেক্টেড এরিয়ায় গিয়ে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে দেখা করতে পারি, তাদের ঘরে যেতে পারি, সেজন্য প্রতিটি সংগঠনকে 5টা করে প্রোটেক্টেড এরিয়া পাস দেওয়া হতো। এই প্রোটেক্টেড এরিয়া পাস নিয়ে আমরা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে গিয়ে মন্ত্রী, আমলাদের সঙ্গে আলোচনা করতাম। মহাকরণের এই প্রোটেক্টেড এরিয়ায় একটি প্রেস কর্নার ছিল। সেই প্রেস কর্নারে আমরা কিন্তু সরকার বিরোধী বহু বক্তব্য আমাদের সাংবাদিক বৈঠকে আমরা করেছি, তাতে কখনো বাম সরকার বাধা দেননি। আর ছিল যে কোনো স্বীকৃত কর্মী সংগঠনের রাজ্য বা জেলা সম্মেলনে বা বিভাগীয় সম্মেলনের দিন তাদের বাসস্থানের বা কর্মস্থলের দূরত্ব অনুসারে আগের দিন একদিন, দুদিন বা পরের একদিন, দুদিন একবারে সবেতন ছুটি দেওয়া হতো। অর্থাৎ সোজা কথায় রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার হিসেবে গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো বিস্তৃত না করলেও কার্যত বাম সরকার আমাদের কিছুটা গণতান্ত্রিক স্পেস দিয়েছিলেন, এবং যে কোনো ধর্মঘটে ব্রেক অফ সার্ভিসের মতো ভয়ঙ্কর অস্ত্র তারা প্রয়োগ করেননি, এবং ধর্মঘটগুলোকে তারা এমন কোনো ব্যবস্থা নেননি যাতে কর্মী নেতৃত্ব একেবারে ভয়ঙ্কর বিপদে পড়ে বা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। 2011 সালে তৃণমূল নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলো। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বিরোধী নেত্রী হিসেবে যতটা কর্মী দরদের প্রদর্শন করতেন, ক্ষমতায় আসার ঠিক পরেই তিনি ঠিক ততখানেই কর্মী বিদ্বেষী অবস্থানে চলে গেলেন। এবং বলতে দ্বিধা নেই, স্বাধীনতার পরে পশ্চিম বাংলায় এমন কোনো মুখ্যমন্ত্রী আসেননি যিনি প্রকাশ্যে এতটা কর্মী বিদ্বেষী অবস্থান নিয়েছেন, কর্মীদের সামাজিক সম্মানহানি করেছেন পরিকল্পিতভাবে, এবং বাম আমলে যে অধিকারগুলো আমরা স্বীকৃত না হলেও আমরা যে সুবিধাগুলো পেয়ে এসেছি, একটা গণতান্ত্রিক স্পেস পেয়েছি, সেগুলো সমস্ত কেড়ে নেওয়া হলো। 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হলো। যে অধিকারটা পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে, যখন দেশে ব্রিটিশ সরকার, এবং আমরা বলেছিলাম এই তৃণমূল দলের সরকারটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারটা কর্মচারীদের অধিকারের প্রশ্নে ব্রিটিশ সরকারের থেকেও ভয়ঙ্কর, ব্রিটিশ সরকারের থেকেও খারাপ। এবং এই পুলিশ কর্মীদের ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকার নিষিদ্ধ করার পরেই পুলিশ কর্মীদের সংগঠনগুলির যেসব ইউনিয়ন অফিস ছিল সারা রাজ্য জুড়ে, সেই সমস্ত ইউনিয়ন অফিস হুকুম দখল হয়ে গেল। তারপরে একে একে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরে ইউনিয়ন অ্যাসোসিয়েশন করা নিষিদ্ধ হলো। আমাদের সংগঠনের মহাকরণের অভ্যন্তরে আমাদের ইউনিয়ন অফিস বাদে সারা পশ্চিম বাংলায় সমস্ত ইউনিয়ন অফিস হুকুম দখল হলো। 1982 সাল থেকে আমাদের মাসিক সংগঠনের মাসিক মুখপত্র বাজাও বিশান, যেটার ব্যাপক প্রচার ছিল, সেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম। এরপরে 26/11/2013-তে, এবং তার আগে বলতে হয় 2012 সালের 28শে ফেব্রুয়ারি একটি ধর্মঘট ডাকা হয়েছিল। সেই ধর্মঘটকে ভাঙতে রাজ্য সরকার, পশ্চিম বাংলায় প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ব্রেক ইন সার্ভিসের মতো একটা ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করলেন, এবং সর্বাত্মকভাবে প্রশাসন, শাসক দল, পুলিশ সকলকে নিয়ে এই ধর্মঘটের সার্বিক বিরোধিতা করলেন, যার কোনো অতীত নজির নেই। 26/11/2013-তে অর্থ দপ্তর 8836 FP এই অর্ডারটা বার করলো,
যে অর্ডারে বলা হলো নবান্নে অর্থাৎ প্রশাসনের তৎকালীন প্রাণকেন্দ্র কোনো সংগঠন, কোনো অ্যাসোসিয়েশন, কোনো গ্রুপ অফ এমপ্লয়িজ কোনো মিটিং, মিছিল, প্রসেশন, বিক্ষোভ প্রদর্শন, পোস্টারিং কোনো রকম সাংগঠনিক কাজকর্ম করতে পারবেন না। এবং পরবর্তীকালে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে এই কুখ্যাত আদেশনামা প্রসারিত হলো এবং তারপরে আমরা দেখলাম যে কার্যত সারা পশ্চিমবাংলার সমস্ত রাজ্য সরকারি কর্মচারী দপ্তরে একমাত্র রাজ্য সরকারের যে রাজ্য শাসক দলের যে গণসংগঠন, কর্মী সংগঠনের ছদ্মবেশে সরকারি কর্মচারীদের মধ্যে কাজ করছিল, সরকারের হয়ে দালালি করছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সেই সংগঠন বাদে সমস্ত কর্মী সংগঠন সমস্ত সরকারি অফিসে যে কোনো ধরনের বিক্ষোভ, মিটিং, মিছিল, পোস্টারিং থেকে শুরু করে সব কিছু করার অধিকার কার্যত হারালেন। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায় প্রতিবাদী কর্মচারীদের শায়েস্তা করতে প্রতিহিংসামূলক বদলি, সুপি ডিউটি, সাসপেনশন, শোকজ মুড়ি মুড়কির মতো নামিয়ে আনা হলো। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিকল্পিতভাবে রাজ্য সরকারি কর্মচারীদের সামাজিক সম্মানহানির একটা ধারাবাহিক প্রয়াস নিলেন। আপনাদের মনে আছে বইমেলায় তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তার কনভয় আসতে একটু দেরি হচ্ছিল, তার কারণ তিনি হঠাৎই কোন গেট দিয়ে বেরোবেন সেটা পরিবর্তন করেছিলেন। এতে পুলিশ কর্মীদের বা ওখানে কর্তব্যরত সার্জেন্টদের কোনো রকম দায় ছিল না, কিন্তু ওখানে কর্তব্যরত একজন সার্জেন্টকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভি ক্যামেরার সামনে বললেন, চাপ গিয়ে আপনাদের পিঠে চামড়া তুলে দিতে হয়। আপনি ভাবুন, এই সার্জেন্টের পরিবার পরিজন, তার সন্তান সন্ততি, তার পাড়া প্রতিবেশী এবং তার অধস্তন কর্মচারীরা, পুলিশ কর্মীরা, তারা টিভির পর্দায় এই সার্জেন্টের এই চরম অপমান তারা লক্ষ্য করলেন। এই সার্জেন্ট কি মানসিক অবস্থায় পড়লেন আপনারা ভাবুন। এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম করলেন তা নয়। আপনাদের মনে আছে ডক্টর শ্যামাপদ গড়াই এশিয়ার একজন অন্যতম প্রখ্যাত নিউরো সার্জেন, বিআইএন হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। তিনি ইচ্ছা করলেই কোনো বেসরকারি নার্সিংহোমে বা বিদেশে চিকিৎসকের কাজ করলে প্রভূত অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু যেহেতু সরকারি হাসপাতালে গরিব নিম্নবিত্ত মানুষের চিকিৎসা হয়, সেই গরিব নিম্নবিত্ত মানুষের চিকিৎসা করবেন এই প্রত্যাশা থেকে তিনি সরকারি হাসপাতাল বিআইএনে চাকুরি নিয়েছিলেন। তা সেই সময় একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে, যেখানে প্রচুর মরণাপন্ন রোগী রয়েছে, ওই বিআইএন হাসপাতালে ডক্টর শ্যামাপদ গড়াই চিকিৎসারত ছিলেন। তিনি ছিলেন বিআইএন বা বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির তৎকালীন অধ্যক্ষ। তা মুখ্যমন্ত্রী হঠাৎ সখানেক তার দলীয় কর্মী, বেশ কিছু প্রচুর সাংবাদিক, তাদের নিয়ে সেই ওয়ার্ডে ঢুকে পড়লেন এবং অধস্তন কর্মী, রুগীর পরিজন, সাংবাদিক, তৃণমূল কর্মীদের সামনে বিআইএনের অধ্যক্ষ, প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ওই ডক্টর শ্যামাপদ গড়াইকে চূড়ান্ত অপমান করলেন বিনা প্ররোচনায়। তার একমাত্র অপরাধ, তৎকালীন মুখ্যমন্ত্রীর ভাষায় তিনি নাকি বামপন্থী, এবং এরপর তাকে সাসপেন্ড করা হলো এবং তার চাকুরি কাল পুরোটাই তিনি সাসপেনশনে ছিলেন। এতে তার নিশ্চয়ই একটা ব্যক্তিগত ক্ষতি হয়েছিল, কিন্তু সবথেকে বড় ক্ষতি হয়েছিল যে গরিব গুরব মানুষরা ওই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে তার চিকিৎসা পেতে পারতেন, তারা কিন্তু তার চিকিৎসা থেকে, তার মতো একজন চিকিৎসকের চিকিৎসা থেকে বঞ্চিত হলেন। এরপর একে একে বিভিন্ন সরকারি হাসপাতালে অধ্যক্ষ, সুপার, ডেপুটি সুপার, বিভিন্ন চিকিৎসক তারা এইভাবেই প্রকাশ্যে অপমানিত হয়েছে। সুন্দরবন এলাকায় একদিন তিনি পরিদর্শনে গেছেন, বিডিও সেখানে নেই। বিডিওর শারীরিক অসুস্থতা হতে পারে, তার পরিবারের কেউ প্রয়াত হতে পারেন, যে কোনো গুরুত্বপূর্ণ কারণে একজন বিডিও তার ওই সফরে সেই সময় অনুপস্থিত থাকতেই পারেন। তৎকালীন মুখ্যমন্ত্রীর উচিত ছিল খোঁজ নেওয়া, তিনি কেন তার ওই সফরে হাজির হতে পারেননি, কিন্তু তিনি সেসব দেখলেন না।
বললেন ওই বিডিওকে সামনে পেলে আমি থাবড়ে গাল লাল করে দিতাম। এবং যে প্রশাসনিক বৈঠকগুলো হতো, তথাকথিত প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে বিভিন্ন টিভি মিডিয়ায় তার সিলেক্টিভ অংশ প্রচার করা হতো এবং সেই সিলেক্টিভ অংশে মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব সহ গুরুত্বপূর্ণ সচিব, ডিএম প্রত্যেককে একেবারে ভাষায় প্রকাশ অযোগ্য ভাষায় অসম্মান করতেন তার অধস্তন কর্মী, অফিসার তাদের সামনে। একবারও ভাবতেন না এতে এই আমলাদের কি মানে সামাজিক সম্মানহানি কি কতটা হতে পারে। এবং যদি একজন মুখ্য সচিব বা অর্থ সচিব বা স্বরাষ্ট্র সচিব বা ডিএম মুখ্যমন্ত্রীর ভাবে প্রকাশ্যে এইভাবে অপমানিত হন, তাহলে তার অধস্তন কর্মীদের উপর তার যে প্রভাব বা তিনি যে অধস্তন কর্মীদের কাছে যে সম্মান, যে মর্যাদা, যে একটা সমীহ পেতেন, সেটা কোথায় চলে যায় এটা কিন্তু মাননীয় ভাবেননি। তার এক এবং একমাত্র কাজ ছিল নিজেকে এক এবং একমাত্র ক্ষমতা কেন্দ্র এবং একমাত্র সব বোঝার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা। এটা ছিল পরিকল্পিতভাবে প্রশাসনে একটা থ্রেট কালচার তৈরি করা এবং সামাজিক সম্মানহানি করা, যার ফলে এরপরে সচিবালয় কর্মীদের ডিটেলমেন্ট নামক একটা ভয়ঙ্কর কুখ্যাত আদেশনামা নামিয়ে আনা হলো 2013 সালে। স্বাস্থ্য দপ্তরে 2 মাসের জন্য ডিটেলমেন্টের একটা সংস্থান সরকারি বিধিতে ছিল, কিন্তু কোনো রুলসে ওই 1959-এর বলুন, 1971-এর বলুন, 1980-র বলুন, কোনো রুলসে কিন্তু সচিবালয় কর্মীদের ক্ষেত্রে ডিটেলমেন্টের কোনো সংস্থান ছিল না। কিন্তু ডিটেলমেন্টের সংস্থান আনা হলো। সচিবালয় কর্মীরা সর্বোচ্চ স্তরে কাজ করেন, তাদের কিন্তু জেলায় বা ব্লকে কোনো সমতুল পদ নেই। ফলে হলো কি, এই ডিটেলমেন্ট 6 মাসের ডিটেলমেন্টের নামে যারাই সরকারের কর্মী বিদ্বেষী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে কোনো সোচ্চার হতেন, অবস্থান নিতেন, তাদেরকেই এই ডিটেলমেন্ট অস্ত্র প্রয়োগ করে সুদূর উত্তরবঙ্গ, সুদূর দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় ব্লকে পোস্টিং দিয়ে দেওয়া হতো, যেখানে তার কোনো কাজ ছিল না। এমনকি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে পিএসসিতে ব্যাপক দুর্নীতি হয়েছিল WBCS এক্সিকিউটিভ নিয়োগ পরীক্ষায়, সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে বিপুল রায় নামে ওখানকার এক সহ সচিবকে ডিটেলমেন্টে গুরুবাথানে পাঠিয়ে দেওয়া হয়, যিনি তখন ক্যান্সার রোগে আক্রান্ত। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি নামিয়ে আনা হয়েছিল। নতুন সরকার এসেছেন এবং ক্ষমতায় এসেই যুদ্ধকালীন তৎপরতায় কর্মী সংগঠনের ছদ্মবেশে তৃণমূল কংগ্রেসের যে গণসংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যেটা প্রশাসন, তৎকালীন শাসক দল, পুলিশ এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর মানে কি বলবো মদতে কর্মচারীদের উপর একটা নিষ্পেষণ, অত্যাচার এবং থ্রেট কালচারের একটা ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতি নামিয়ে এনেছিলেন, তার নেতা হচ্ছেন প্রতাপ নায়েক। তাকে উত্তরবঙ্গের ডিটেলমেন্টে বদলি করা হলো এবং আরেকজন সচিবালয় কর্মী পবিত্র চ্যাটার্জি, তিনিও ওই সংগঠনের একই রকমের একজন নেতা, তাকেও ডিটেলমেন্টে বদলি করা হলো। স্বাভাবিকভাবে এই দীর্ঘ দিনের যে অত্যাচার, যে থ্রেট কালচার, যে মানে এক ভয়াবহ আতঙ্কের একটা হিমশীতল আবহ কর্মচারীদের মধ্যে নামিয়ে এনেছিলেন এই প্রতাপ নায়েক এবং তার দলবল, স্বাভাবিকভাবে রাজ্য কর্মীরা, সরকারি কর্মচারীরা, তারা কিন্তু তার এই ডিটেলমেন্টের প্রয়োগে উত্তরবঙ্গে বদলিতে অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। সমাজ মাধ্যম খুললেই দেখবেন এমন অসংখ্য পোস্ট হচ্ছে যাতে কর্মীরা তাদের উল্লাস প্রদর্শন করছেন, তাদের উচ্ছ্বাস প্রদর্শন করছেন, তাদের আনন্দ প্রদর্শন করছেন। এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে এই উচ্ছ্বাস, এই আনন্দ, এই মানে ব্যাপক মানে পুলকিত হওয়ার আড়ালে লুকিয়ে রয়েছে যে ভয়ঙ্কর শক্তিটা, যে নতুন সরকার কিন্তু ক্ষমতায় এসে ডিটেলমেন্টের মতো এই কুখ্যাত অস্ত্রটাকে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এখন একটা ফিল গুড পরিস্থিতি চলছে। কর্মীরা আশা করছেন যে
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অবশ্যই তার নির্বাচনী প্রতিশ্রুতি তার দলের সেটা পালন করবেন। বকেয়া ডিএ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলায় গত 5ই ফেব্রুয়ারি যে রায় হয়েছে, সেই রায় অনুসারে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিআরনেস নগদে প্রত্যেক কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেবেন। আমাদের এখন 42% ডিএ বকেয়া, সেই ডিএটা দেবেন। সপ্তম পে কমিশন, যেটা অষ্টম বেতন কমিশনের সমতুল, কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের সমতুল, সেইটা অনুসারে নতুন বেতন এবং পেনশন রাজ্য কর্মীদের দেবেন। ডিসেম্বর 2019-এর মধ্যে স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ায় 6.5 লক্ষের বেশি শূন্য পদ পূরণ করবেন এবং যে 5 লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী আছেন যারা কার্যত কৃতদাস, স্থায়ী পদে নিয়োগ না করে মমতা সরকার তীব্র বেকারত্বের সুযোগকে কাজে লাগিয়ে কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, আবার জীবিকা সেবকদের মতো যারা 9 বছর ধরে কোনো বেতনই পাচ্ছেন না, কাউকে 2000, 3000, অর্থাৎ নামমাত্র বেতনে কোনো রকম সামাজিক সুরক্ষা না দিয়ে কৃতদাস মালিকের ঢঙে এতদিন কাজ করিয়ে এনেছেন এবং তারা একটা আশায় থেকেছেন তারা সরকারি কাজ করছেন, হয়তো কোনো না কোনো দিন তারা স্থায়ী হবেন। তাদের ক্ষেত্রেও একটা মানবিক ব্যবস্থা রাজ্য সরকার নেবেন। অন্তত একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পাবেন না, একজন মিড ডে মিল ওয়ার্কার 1666 টাকা বেতন পাবেন না, একজন পার্শ্ব শিক্ষক, একজন অতিথি শিক্ষক, একজন প্যারা টিচার, তাকে তার বেতনের অঙ্কটা তার পাড়া প্রতিবেশী বা বাড়িতে লুকিয়ে রাখতে হবে না। সেটা এতটাই অসম্মানজনক এবং এতটাই কম। আশা কর্মীরা ওই 6650 টাকা বেতন পাবেন না, এগুলো বাড়বে। অন্তত ন্যূনতম মজুরিটা তাদের দেওয়া হবে, সম কাজে সম বেতনের ভিত্তিতে সামাজিক সুরক্ষা সহ অবসরকালীন পেনশন সহ তাদের জন্য একটা ব্যবস্থা হবে। এগুলো কর্মচারীরা নিশ্চয়ই আশা করতে পারে। কিন্তু আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলছি, যদি এই সব কিছু হয়েও যায়, এগুলো কিন্তু হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সদিচ্ছা, তার সরকারের সদিচ্ছা সেখান থেকে। অর্থাৎ তিনি যদি কখনো কর্মী বিদ্বেষী হয়ে ওঠেন পূর্বতন মুখ্যমন্ত্রীর উপর মতো, বা তিনি যদি কখনো তার সরকার যদি কখনো মনে করেন সরকারি কর্মচারীরা অনেক পেয়েছে আর দেওয়ার দরকার নেই, তখন কিন্তু সরকারি কর্মচারীদের হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, এই যে বকেয়া ডিএটা আপনি দেবেন সেটা সদিচ্ছা নির্ভর না হয়ে রূপা 2009-এ ডিএর কোনো সংস্থান নেই। আমরা মামলা করে বকেয়া ডিএ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আদায় করতে পেরেছিলাম একটাই কারণে, যে তৎকালীন পূর্বতন অর্থমন্ত্রী বামফ্রন্টের ডক্টর অসীম দাশগুপ্ত তিনি রূপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে সংস্থান রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিআরনেস রিলিফ রাজ্য কর্মীদের দিতে হবে। এই প্রভিশনটার জন্য 2019-এর রূপাতে কিন্তু এরকম কোনো প্রভিশন মমতা সরকার রাখেননি। তারা অন্তত এই রূপা 2019-এ এই অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের মতো একই কায়দায় ডিএর প্রভিশনটা রাখবেন এবং বেতন কমিশনের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে একেবারে আইন করে দেবেন যে কেন্দ্র এবং অন্যান্য রাজ্যে যেভাবে প্রতি 10 বছর অন্তর নতুন বেতন কমিশনের সুবিধা তারা পেয়ে যান, কখনো 27 মাসের, কখনো 48 মাসের বর্ধিত বেতন কাটমানি হিসেবে সরকার কেটে নেয় না, সেই রকম একটা আইনি ব্যবস্থা করবেন। অর্থাৎ আমরা বলছি মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারীদের রাজনৈতিক, ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দিন এবং রাজনীতির প্রশ্নে একটা অত্যন্ত সুনির্দিষ্ট অবস্থান আমাদের সংগঠনের আছে। রাজ্য সরকারি কর্মচারীরা রাজনীতি করতে পারেন না। যে 3টে রুলস রয়েছে যার দ্বারা রাজ্য সরকারি কর্মচারীরা পরিচালিত হন, সেখানে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ রাখলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, এমনকি তার চাকরিও চলে যেতে পারে। ব্যারাকপুরে একটি রাজনৈতিক মঞ্চে ওঠার কারণে একজন রাজ্য সরকারি কর্মচারী কিন্তু চাকরি থেকে বরখাস্ত হয়েছিল, এই সংস্থান আছে।
আমরা এই প্রসঙ্গে বলবো রাজ্য সরকার এখানে একটা সুনির্দিষ্ট নীতি নিন, কারণ গত 15 বছরে আমরা দেখেছি এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা রাজ্য প্রশাসনের ভেতরে সরাসরি তৃণমূল কংগ্রেস করেছেন। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে এই নেতারা তৃণমূল কংগ্রেসকে জেতাবার, বিরোধীদের হারাবার ফতোয়া জারি করেছেন। একদল শাসক দলে থাকার সুবাদে প্রকাশ্য রাজনীতি করবেন, তাদের বিরুদ্ধে কিচ্ছু হবে না। আর একদল সরকারি কর্মচারী যেহেতু শাসক দলের নন, তাই তারা রাজনীতি করতে পারবেন না, এই বিভাজনটা চলবে না। এক্ষেত্রে মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করব আমাদের সংগঠনের পক্ষ থেকে যে এক্ষেত্রে একটা নির্দিষ্ট কড়া অবস্থান নিন। যদি রাজ্য সরকারি কর্মচারীদের রাজনৈতিক অধিকার আপনারা দেন, অত্যন্ত ভালো, স্বাগত, তাহলে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রাজনীতি করুন। আর যদি তা না দেন তাহলে কঠোরভাবে রাজনীতি করা নিষিদ্ধ করুন এবং কোনোভাবে আপনার দলের যে শাসক সংগঠন তারাও যেন প্রশাসনের মধ্যে রাজনীতিটা না করতে পারেন। আমরা মনে করি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অর্থনৈতিক দাবি পূরণ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক অধিকার। আশা করি বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে এটি আমাদের ফিরিয়ে দেবেন, আমরা গণতান্ত্রিক স্পেসটা পাব। আরেকটি কথা বলি, যেটা আগেই বলেছি, এই ভিডিওর ঠিক পরেই একটা লিখিত পোস্ট আছে, দেখবেন। সেই পোস্টে আমি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আপনারা সেই পোস্টটিও দেখবেন, পড়বেন এবং এই পোস্টটির সঙ্গে মিলিয়ে নিলে আপনাদের সমস্ত ধোঁয়াশা দূর হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।